আমেরিকান লেখক এবং মানবাধিকার কর্মী জেমস বলডুইনের গোয়িং টু মিট দ্য ম্যান নামের 8টি গল্প সংকলন থেকে ছোট গল্প গোয়িং টু মিট দ্য ম্যান। গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। লেখক বলডুইন তার বিভিন্ন গল্পে, প্রবন্ধে এবং বক্তৃতায় আমেরিকায় যে বর্ণবৈষম্য এবং কৃষ্ণাঙ্গ মানুষদের ওপর চলা মানসিক এবং শারীরিক যে যন্ত্রণা তাকে তুলে ধরেছেন। There is not another writer who expresses with such poignancy and abrasiveness the dark realities of racial ferment in North and South, টাইম ম্যাগাজিন বলে। 1860 সালের আমেরিকান সিভিল ওয়ারের পর দাসপ্রথার অবলুপ্তি ঘটে অ্যাবলিশন অফ স্লেভারি অ্যাক্টে। খাতায় কলমে সমস্ত আফ্রিকান আমেরিকানদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার ইত্যাদি দেয়া হলেও কয়েক বছর পর থেকেই বিভিন্ন ছুতোয় নাতায় কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকানদের সিভিল রাইটস হরণ করা শুরু হয়। হোয়াইট সুপ্রিম্যাসিস্ট শ্বেতাঙ্গ বর্ণবিদ্বেষীরা কৃষ্ণাঙ্গদের ওপর ব্যাপক নির্যাতন শুরু করে। সাউথ আমেরিকার বিভিন্ন শহরে যেমন অ্যালাবামা, টেনেসি, কানসাস, মিসিসিপি, বার্মিংহাম ইত্যাদি বিভিন্ন আমেরিকার সাউথের শহরে। এর বিরুদ্ধে 1865 থেকে 1964 প্রায় এক শতাব্দী ধরে এই সিভিল রাইটসের জন্য কৃষ্ণাঙ্গরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে লিপ্ত হয়। মার্টিন লুথার কিং বিশেষভাবে এই আন্দোলনকে প্রভাবিত করেন। সাধারণ শুভবুদ্ধিসম্পন্ন আমেরিকানরা বিভিন্নভাবে এই আন্দোলনকে সফল করতে এগিয়ে আসে। জেমস আর্থার বলডুইন একজন আফ্রিকান আমেরিকান এবং তিনি প্রত্যক্ষভাবে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 24 বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলা উৎকট বর্ণবৈষম্যে চরম হতাশ হয়ে ফ্রান্সে বসবাস শুরু করেন। 1960-এর দশকের প্রথমের দিকে চলা সিভিল রাইটস মুভমেন্টের সময়কার ঘটনা এই গল্পটিতে বলা হয়েছে। ঘটনার স্থান আমেরিকান সাউথের এক অখ্যাত শহর। গল্পটি এক শ্বেতাঙ্গ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে, যে মানুষ ভীষণভাবে বর্ণবৈষম্যের পক্ষে। ছেলেবেলা থেকে এই বর্ণবাদকে ভগবান সৃষ্ট সত্য জেনে বড় হয়েছে। সে বিশ্বাস করে কৃষ্ণাঙ্গদের চালচলন, ব্যবহার, জীবনধারণ অবশ্যই শ্বেতাঙ্গদের অঙ্গুলি হেলনে নির্ধারিত হওয়া বাঞ্ছনীয়। তা না হলে সেটা অস্বাভাবিক, কারণ শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব ঈশ্বর প্রদত্ত এবং প্রশ্নাতীত। অস্বস্তিকর এই ছোট গল্পটিতে যে নৃশংস বর্ণবাদের চিত্র আঁকা হয়েছে, আজ সেই বর্ণবাদ আন্দোলনের জেরে আইন করে অপসারিত করা হয়েছে। কিন্তু দেশে দেশে ধর্মের ভিত্তিতে বা ভিন্ন মতাদর্শের লোকেদের ওপর নৃশংসতায় ভাঁটা পড়েনি। যৌনতা এবং গ্রাফিক ভায়োলেন্সের চিত্রায়ন গল্পটিকে অস্বস্তিকর করে তোলে, কিন্তু গুণমান বিচারে গল্পটি নিঃসন্দেহে অন্যতম এক শ্রেষ্ঠ ছোট গল্প। জেসি নামে গল্পের প্রধান চরিত্র এক 42 বছরের পুলিশ অফিসার। দক্ষিণ ইউএসের অখ্যাত এক ছোট শহরে তার জন্ম এবং বেড়ে ওঠা। এই শহরেরই শেরিফ ছিল তার বাবা। জেসি এখন ডেপুটি শেরিফ। শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জেসি বর্ণবৈষম্যে ঘটে চলা নির্মম অত্যাচারের এক প্রতীক। অন্যান্য শ্বেতাঙ্গদের মতো জেসি শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী। তার কাছে ভালো মানুষ বা ভালো কাজ হলো শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার যে ব্যবস্থা তার জন্য কাজ করা। শ্বেতাঙ্গদের স্বার্থ রক্ষার্থে সে কাজ করে, লড়াই করে। এই লড়াই শুধু শ্বেতাঙ্গদের রক্ষার লড়াই তাই নয়, কৃষ্ণাঙ্গদের ভুল না করতে দেওয়ার লড়াই, সভ্যতা রক্ষার লড়াই।
কৃষ্ণাঙ্গদের এই সিভিল রাইটস যে আন্দোলন, ভোটাধিকারের যে আন্দোলন, এই সমাজ ব্যবস্থাকে বিপর্যস্ত করতে চায়। জেসি এই আন্দোলনকে দমনকারীদের একজন। গল্পের শুরুতে দেখা যায় জেসি আর তার স্ত্রী বিছানায় রাত্রিবেলা শোবার ঘরে। জেসি সেক্সুয়ালি পারফর্ম করতে পারছে না, ইন্টারকোর্স করার মতো তার পুরুষাঙ্গের ইরেকশন হচ্ছে না। মাত্র 42 বছর বয়স, দোহারা চেহারা, সুস্বাস্থ্যের অধিকারী। আগে এরকম ট্রাবল কোনোদিনও হয়নি। স্ত্রী গ্রেস যদি একটু হেল্প করত, কিন্তু গ্রেস তার স্ত্রী আর শ্বেতাঙ্গ, তাই ওই সব নোংরা কাজ যা সে কৃষ্ণাঙ্গ মেয়েগুলোকে দিয়ে করায়, গ্রেসকে দিয়ে করানো তা শোভা পায় না। দুবার ব্যর্থ চেষ্টার পর চুপ করে শুয়ে, খুব অপ্রতিভ, বিব্রত। রাগ হচ্ছে, হতাশা হচ্ছে, এরকম আগে কখনো হয়নি। গ্রেস নরম সুরে শুয়ে পড়তে বলে কাল জেসির অনেক কাজ, তার খুব পরিশ্রম হচ্ছে। জেসি সায় দেয়, সত্যিই খুব পরিশ্রম হচ্ছে। ওই নোংরা কালো ভূতগুলোর জন্য খুব খাটনি হচ্ছে। যথেচ্ছ খিস্তি করে কৃষ্ণাঙ্গদের নামে। ওরা কাল আবার আসবে, ঘুমাও। গ্রেস প্রায় ঘুমিয়ে পড়তে বলে। তন্দ্রাচ্ছন্ন গ্রেসের পানে তাকিয়ে জেসি চুপ করে পড়ে থাকে। পূর্ণিমার রাত, হালকা আলো আসছে জানলার ফাঁক দিয়ে। থেকে দুটো কুকুর ডেকে চলেছে। উত্তর দিক থেকে একটা গাড়ির শব্দ আর হেডলাইটের আলো ঝলসে ওঠে জানলায়, ঘরের দেয়ালে। কুনুয়ে ভর দিয়ে উঠে বসে চেয়ার থেকে পিস্তলটা হাতে নেয় জেসি। গাড়ির শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। নিশ্চয়ই অন্য জায়গা থেকে ইন্ধন জোগাতে আসা কোনো অত্যুৎসাহী ছাত্রপাত্র হবে। কালো শয়তানদের ইন্ধন দিতে এসছে। ঘড়িতে এখন রাত 2টো। এখন থেকে ওরা রেডি হচ্ছে, মানে আদালত চত্বরে কাল জোরদার মিছিল, বিক্ষোভ টিক্ষোভ দেখাবে। আমাদেরও তৈরি হতে হবে। বেশ কয়েক বছর ধরে জেসি এই শহরের ডেপুটি শেরিফ। লোকে তাকে ধর্মভীরু মানুষ হিসেবেই জানে। নিজের কর্তব্য সম্পর্কে সদা সচেতন। হ্যাঁ, মাঝে মধ্যে অন্য যে কোনো মানুষের মতোই গ্রেস ছাড়াও অন্য কোনো মেয়ে মানুষ নিয়ে একটু ফুর্তি ফার্তা করে। গাড়ি চালিয়ে শহরের বাইরে কোনো কৃষ্ণাঙ্গ মেয়েকে তুলে বা অ্যারেস্ট করে ওই একই হলো, একটু মজা লোটে। কিন্তু এখন সময় খারাপ, ওদের বড্ড বার বেড়েছে, যা কিছু ঘটিয়ে ফেলতে পারে। খুন খারাপিতে ওদের জুড়ি মেলা ভার। জেসি নিজের মনে কষিয়ে গালাগাল দেয়। গ্রেসের পানে পাশ ফিরে শোয়। মনে হয় বাচ্চাদের মতো গ্রেসকে ধরেই অনন্তকাল শুয়ে থাকে, যেন উঠতে না হয়। আদালত চত্বর, বিক্ষোভ, মিছিল, সারি সারি কালো কুচ্ছিত মুখগুলো যেন দেখতে না হয়। ওই নোংরা, ঘেমো, মোটা ঠোঁট, সাদা চোখ, কয়েদি ভর্তি জেলখানায় যেন ফিরতে না হয়। জন্তু সবকটা, জন্তুর চেয়ে অধম। এদের নিয়ে কি করা যায়? এতদিন এই দেশে আছে, সভ্য মানুষদের দেখছে, কিন্তু দেখো কি জানোয়ারের মতো মতিগতি। ওদের বাড়াতে যাও, গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। অন্ধকার অন্ধকার সব ঝুপড়ি, জানলাতে অয়েল ক্লথ আর কার্ডবোর্ড লাগানো। পাল বসে আছে, কাজ নেই, কাম নেই, এন্তার বংশবৃদ্ধি করে চলেছে। এমন সব ভাবসাব যেন পৃথিবীতে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, হাসি ঠাট্টা, গালগল্প আর গান, আর জন্তুর মতো বেঁচে থাকা। জেসির মনে আছে বেশ কিছুদিন সে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত অঞ্চলে পেমেন্ট কালেকশনের দায়িত্বে ছিল। ওই হাঁদারামরা বুঝতেও না ওদের ঠকানো হচ্ছে, রাম ঠকানো। আর ওদের ভয় দেখানো, চোটপাট করে হটিয়ে দেয়া তো আরও সহজ। ওখানে কাজ করতে জেসির কোনো অসুবিধে হয়নি। আশ্চর্যের ব্যাপার, ওরা জেসিকে পছন্দ করত। বাচ্চারা ওর পানে তাকিয়ে হাসত, আর ও বাচ্চাদের ক্যান্ডি বা চিউইংগাম হাতে দিয়ে তাদের বুলেটের মতো নিটোল মাথায় হাত বুলিয়ে দিত। ক্যান্ডিগুলোতে তখন বিষ মিশিয়ে দিলে ভালো হতো। সেদিনের সেই বাচ্চাগুলোই আজ বড় হয়ে বিক্ষোভের সামনের সারিতে। আজ সকালে একটা মজার ঘটনা ঘটল, বুঝলে গ্রেস? শুনছ? গ্রেসকে হালকা খোঁচা দেয় জেসি। গ্রেস অধৈর্য তন্দ্রালু স্বরে কিছু বিড়বিড় করে বোধহয় শুয়ে পড়তে বলে। গ্রেসকে উদ্দেশ্য করে জেসি বলে, ওদের যে রিং লিডার, যে পালের গোদা, ওকে নিয়ে আগেও 3-4 বার ঝামেলা হয়েছে। তাকে আজ বেশ চাপকাতে হলো। জেসি বুঝতে পারছিল না গ্রেস জেগে আছে কিনা, ডাকতে ভয় লাগছিল।
ওরা বুঝলে আজ নাম নথিভুক্ত করতে এসছিল। অফিসার জিম ওদের যেখানে দাঁড়াতে বলছিল তা না মেনে, না পরোয়া করে, রাস্তা বন্ধ করে ট্রাফিক থামিয়ে সারা আদালত চত্বর জুড়ে সে কি গানের ধুম। তাই অফিসার জিম ওই রিংলিডার সহ বেশ কটাকে ভ্যানে তুলে আনে। পালের গোদাকে না সরালে ওরা কেউ সরবে না, গান থামাবে না। বুঝতে পেরে অফিসার জিম ওকে গান থামিয়ে সরে যেতে বলে, কিন্তু কে কার কথা শোনে, অগত্যা তুলে আনে। আমি জেলখানায় পৌঁছে ওকে দেখলাম। বাইরে সারা রাস্তা জুড়ে আদালত চত্বরে ওরা তখনও গান করে চলেছে। অফিসাররা, কর্মীরা ভাবছিল আমি বোধহয় গান থামাতে পারবো। কয়েকবার ব্যর্থ চেষ্টা করলাম। জানতাম ওই ছোকরা পারবে। ও তখন মেঝেতে শুয়ে গোঙাচ্ছে, কান দিয়ে রক্ত গড়াচ্ছে। অফিসার জিম আর সাগরেদরা সবাই মিলে বেধড়ক চাপ গেছে। হাতের লাঠিটা দিয়ে জম্পেশ একটা খোঁচা দিলাম। একটু ঝাঁকুনি দিয়ে অস্ফুট চিৎকার ছাড়ল, কিন্তু গলায় তখন কোনো আওয়াজ অবশিষ্ট নেই। ওদের গান থামাতে বললাম, যেন শুনতেই পাইনি। মরার মতো পড়ে দিলাম খোঁচা। ছটফট করে মেঝেতে গড়াগড়ি খেলো, কষ বেয়ে রক্ত গড়াচ্ছিল। গোটা মেঝে পেচ্ছাপ করে ভাসিয়েছে। রাগে জেসির গলা শুকিয়ে কাঠ। চাপা হিসহিসে গলায় ছেলেটার পানে বলল, ওদেরকে গান থামাতে বল, ভালো চাস তো গান থামাতে বল। শোন, আর বলে দে, যখন তখন মর্জিমাফিক কোর্ট আদালত চত্বর ঘেরা, ট্রাফিক বিশৃঙ্খল করা, লোকেদের অফিস কামে যেতে বিঘ্ন ঘটানো, শ্বেতাঙ্গদের অসুবিধায় ফেলা, এসব চলবে না। এদিক ওদিক থেকে, ওই উত্তরের দিক থেকে বন্ধুবান্ধব তাদের মদত দেওয়ার জন্য আনা চলবে না। এই শহরের বদনাম করা বরদাস্ত করা হবে না। জেসির কপাল থেকে হেলমেট বেয়ে গড়িয়ে গড়িয়ে ঘাম পড়ছিল। হাতের লাঠিটা দিয়ে ছেলেটার অন্ডকোষে বেশ জোরে এক খোঁচা দিল। ছেলেটা নোংরা পেচ্ছাপ ধুলো মাখা মেঝের ওপর গড়িয়ে একটা গোঙানি ছাড়ল মাত্র। জেসি থামল। ছোকরাটাকে মেরে ফেললে চলবে না। দুর্গন্ধে বমি উঠে আসছে। দূর থেকে গানের সুর ভেসে আসছে সমানভাবে। জেসির মাথায় রক্ত চড়ে গেল। জ্ঞান শূন্য হয়ে সবেগে একটা লাথি কষালো ছেলেটার চোয়ালে। ছেলেটা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। অন্য কোনো মানুষ হলে এতক্ষণ কখন অক্কা পেত। এরা মানুষ? জন্তু, বলদ। মৃতবৎ পড়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে জেসি বলল, হয়েছে? শখ মিটেছে? দরজার পানে এগিয়ে গেল জেসি। হোয়াইট ম্যান, ছেলেটা মেঝে থেকে ডাক দিল। মুখ থেকে রক্ত গড়াচ্ছে। একটা চোখ ফুলে বন্ধ, আর একটা চোখ কেবল একটু খোলা। অন্ধকারে বিড়ালের চোখ যেমন জলজল করে তেমনি জ্বলছে। জুলিয়ার কথা মনে আছে হোয়াইট ম্যান? আমার ঠাকুমার নাম হলো মিসেস জুলিয়া ব্লসম। মিসেস জুলিয়া ব্লসম, আমাদের মহিলাদের সম্মান করতে শেখো হোয়াইট ম্যান। তাদের পুরো নাম ধরে ডাকতে শেখো। আমাদের বাচ্চারা গান থামাবে না। তোমাদের পাগল না করা পর্যন্ত গান চলবে। ছেলেটা থুতু ছেটালো, শুধু রক্ত। মাথাটা আবার ঢলে পড়ল মেঝেতে। জেসি ছেলেটাকে দেখল। গত 1 বছরের ওপর ছেলেটাকে দেখছে। হঠাৎ তার মনে পড়ল ঘটনাটা। জুলিয়া নামের এক কৃষ্ণাঙ্গ কাস্টমার ছিল ওদের এলাকায়। যখন সে কাজ করত, জুলিয়া নামে ওই মহিলা ঘন ঘন আসত তার কাছে। ভালো মহিলা। তো হঠাৎ করে একদিন তার আসা বন্ধ হয়ে গেল। বছরখানেক হয়ে গেছে। একদিন ওর বাড়ির সামনে দিয়ে পার হচ্ছিল। উঠোনে ঢুকে হাঁক দিল, জুলিয়া আছো? একটা বাচ্চা দোলনাতে বসে দোল খাচ্ছিল। বাচ্চাটার পানে তাকিয়ে জেসি জিজ্ঞাসা করল, জুলিয়া আছে খোকা? বাচ্চাটা বেশ কিছুক্ষণ তাকিয়ে ধীরে ধীরে বলল, এখানে কোনো জুলিয়া থাকে না খোকা। জুলিয়া এখানেই থাকে, বহু বছর ধরে। এটা তারই বাড়ি। ছেলেটা মাথা নেড়ে আগের মতোই ঠান্ডা গলায় বলল, হোয়াইট ম্যান, আপনি যে জুলিয়াকে চেনেন সে নিশ্চয়ই অন্য জায়গায় থাকে। ওই নামে এখানে কেউ থাকে না। জেসি ভালো করে ছেলেটাকে দেখল। ছেলেটাও তাকে দেখল। বছর 10 বেশি বয়স হবে না। বদের হাঁড়ি। হোয়াইট ম্যান করে চলেছে। ওকে পাত্তা না দিয়ে জেসি চিৎকার করে উঠল, জুলিয়া! কেউ উত্তর দিল না। ছেলেটার মুখের কোনো ভাবান্তর হলো না। জেসির মনে হলো ওখানে সব কিছু, গাছপালা, সূর্যের আলো, উঠোনের ঘাস, জানলার কাঠবোর্ড, অন্ধকার দরজা, সব কিছু যেন কঠিন দৃষ্টিতে তার পানে তাকিয়ে আছে। ছেলেটাকে আরেকবার জিজ্ঞাসা করল, জুলিয়া বেরিয়েছে? কোনো উত্তর এলো না। ঠিক আছে, এলে আমার কথা বলবে, পরের সপ্তাহে আসব। জেসি ওখান ছেড়ে হাঁটা দিল। তার আগে বলল, একটা চিউইংগাম নেবে?
ছেলেটা দোলনা থেকে নেমে ধীরে ধীরে বাড়ির মধ্যে ঢোকার আগে বলল, তোমার কাছ থেকে কিছু চাই না হোয়াইট ম্যান। বাড়িতে ঢুকে জেসির মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সেই ছেলেটা মনে হচ্ছে মরে গেছে। জেসির ইচ্ছে হচ্ছিল গিয়ে ওকে তুলে পিস্তলের বাঁট দিয়ে মেরে মেরে তরমুজের মতো থেঁতলে দেয় মাথাটা। রাগে জেসির শরীর জ্বলছিল। বাইরের ভেসে আসা গানের সুর যেন ছুরির মতো সর্বাঙ্গে বিঁধছিল। ছেলেটার পানে তাকিয়ে জেসি চিৎকার ছাড়ল, তোদের খুব ভাগ্য ভালো যে আমরা তোদের মেয়েগুলোকে মাঝে মাঝে শুদ্ধ করে দিই।